নমস্কার, মিস মাইন্ড অডিও চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। গত কিছু পর্ব ধরে আমরা শুনছি ঋষি অরবিন্দ ঘোষের জীবনের কিছু কিছু কথা। গত পর্বে আমরা শুনেছিলাম ঋষি অরবিন্দ ঘোষ ইংল্যান্ড থেকে ভারতে এলেন। ভারতে আসার পর তিনি এখানে কিছুদিন চাকরি করলেন, তারপর অধ্যাপনার সাথে যুক্ত হলেন, তারপর তার বিবাহ হলো এবং বিধাতার নিষ্ঠুর অভিপ্রায় সেই স্ত্রী অর্থাৎ মৃণালিনী দেবীরও মৃত্যু হলো। মায়ের সাথে দেখা হলো, ভাই এসে যুক্ত হলেন এবার অরবিন্দ ঘোষের সাথে। শুরু হলো তার বৈপ্লবিক জীবনের এক নতুন অধ্যায়। আজকের পর্বে সেই জীবনের কথাই আপনাদের সামনে তুলে ধরব। আসলে এই বিপ্লববাদের বীজ কিন্তু উপ্ত হয়েছিল লন্ডনে। শ্রী অরবিন্দের লন্ডনে অবস্থানকালে কমল ও কৃপান এই গুপ্ত সমিতি প্রতিষ্ঠার সাথে সাথেই, যদিও এই সমিতি জন্মাবার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু ঘটে, কিন্তু যারা এই সমিতি গড়ে তুলেছিলেন তাদের মধ্যে অনেকের, বিশেষ করে শ্রী অরবিন্দের মন থেকে ওই সমিতির উদ্দেশ্যের কথা কোনোদিনও মুছে যায়নি। পরাধীন ভারতকে স্বাধীন করার সংকল্প ছিল তার জীবনের শেষ দিনটি পর্যন্ত। ভারতীয় তরুণ যুবকের কাছে এই ধরনের আদর্শ নতুন প্রেরণা জোগাল। সঙ্গে সঙ্গে বাংলা আর মহারাষ্ট্রে এই ধরনের কতগুলো গোপন দল গড়ে উঠল। নেতৃস্থানীয় কয়েকজন মিলে ঠিক করলেন যে সমগ্র ভারতবর্ষে এবং প্রয়োজন হলে ভারতের বাইরেও উৎসাহী যুবকদের নিয়ে এমন কয়েকটি দল গঠন করা যাবে, যাদের কাজ হবে গোপনে নিজের নিজের কাজ করে যাওয়া আর প্রয়োজন হলে আত্মবিসর্জন করা। দলের প্রত্যেকটি যুবককে যে কোনো রকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আর যত রকম দুঃখ কষ্ট আসুক অকাতরে তা সহ্য করতে হবে। প্রতিটি যুবককেই সামরিক রীতিনীতি আর অস্ত্রবিদ্যা শিক্ষা করতে হবে। সমগ্র দেশ যখন এভাবে গড়ে উঠবে তখন একদিন বিশিষ্ট কোনো এক ইঙ্গিতে সকলকে চার ধার থেকে একই সময় এগিয়ে আসতে হবে এই সশস্ত্র বিপ্লব আর লড়াইয়ে যোগ দেওয়ার জন্য। হিসাব করে দেখা গেল এই প্রস্তুতিতে সুদীর্ঘ 30 বছর সময় লাগবে। নেতারাও অনেকের সক্রিয়ভাবে না হোক পরোক্ষভাবে এই দলের সঙ্গে যুক্ত রইলেন। তারা কেউ প্রত্যক্ষভাবে এদের নেতৃত্ব গ্রহণ করতে রাজি হননি, কিন্তু বিরোধিতাও করেননি। এই দলের ভেতরেই কেউ কেউ আবার সন্ত্রাসবাদী হয়ে উঠলেন, কিন্তু এটি এই দলের আসল উদ্দেশ্য ছিল না মোটেই। প্রকাশ্যভাবে সশস্ত্র বিদ্রোহ করা আর সন্ত্রাসবাদ এক কথা নয়। বারীন্দ্র ঘোষ অর্থাৎ অরবিন্দ ঘোষের ছোট ভাই যখন এই সন্ত্রাসবাদের পথ ধরলেন তখন শ্রী অরবিন্দের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক চুকে গেল। কিন্তু যারা সুনিয়ন্ত্রিত বিপ্লব সৃষ্টির পূর্ব পরিকল্পনাকে আঁকড়ে রইলেন, শ্রী অরবিন্দ তাদেরই তখন অনুপ্রেরণা যোগাতে থাকলেন। এ ব্যাপারে সর্বপ্রথম যতীন ব্যানার্জিকে নিয়ে শ্রী অরবিন্দ কাজ শুরু করলেন। যতীন ব্যানার্জিকে তিনি বরোদার সেনাদলের সামরিক শিক্ষা গ্রহণের কাজে নিযুক্ত করলেন। ছুটির সময় শ্রী অরবিন্দ বাংলাদেশে কয়েকটা জেলা ঘুরে বেড়ালেন আর অনেকের সঙ্গে এ বিষয়ে আলাপও করলেন। 1904 সালে এবং তার পরেও তিনি গেলেন খুলনা, মেদিনীপুর, ঢাকা, রংপুর প্রভৃতি জেলার বিভিন্ন স্থানে। প্রকৃতপক্ষে এই সময় থেকেই পুরো দমে বিপ্লববাদের কাজ শুরু হলো। 1904 সালে শ্রী অরবিন্দ কয়েকজন মহারাষ্ট্রীয় বিপ্লবীর সংস্পর্শে এলেন। এদের মধ্যে ছিলেন হরিভাই মোদক, কাকা পাটিল প্রভৃতি। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বোম্বাইয়ের কাছে থানা নামক এদের সঙ্গে মিলিত হলেন। আন্দোলনে বীজ সারা ভারতে, এমনকি সৈন্যদলের মধ্যেও ছড়ানো হতে লাগল। দলে যোগ দিতে লাগলেন রাজনারায়ণ বসুর মতো বিচক্ষণ ব্যক্তি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও একদিন দলে এসে সংকল্প বাক্য পাঠ করলেন। এছাড়া বহু গণ্যমান্য ব্যক্তি, এমনকি অনেক সরকারি কর্মচারীও দলের সহযোগিতা করতে লাগলেন।
ভগিনী নিবেদিতা একদিন এলেন বরোদায় এই সম্পর্কে শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করতে। ভারতের বাইরে সুদূর ইংল্যান্ডেও এর প্রস্তুতি চলল। শ্রী অরবিন্দ তখন বুঝলেন বুক ভরা আশা আর পেট ভরা ক্ষুধা থাকলে নিষ্ঠা আর একাগ্রতা আসবে কেমন করে। তাই শ্রী অরবিন্দ তখন রচনা করলেন ভবানী মন্দির। সম্ভবত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠই তাকে এই প্রেরণা জুগিয়েছিল। দীনেন্দ্র কুমার বরোদায় পুরো 1 বছর শ্রী অরবিন্দের সঙ্গে কাটিয়েছিলেন। শ্রী অরবিন্দের বর্ণনা প্রসঙ্গে তিনি লিখেছেন, শ্রী অরবিন্দ ছিলেন সম্ভবত সাপভ্রষ্ট কোনো দেবতা। বিলাস বা বাবুয়ানা তার কোনো কিছুই ছিল না। তবুও মাসের শেষের দিকে তার হাতে 1 পয়সাও থাকত না। তার চেহারার বর্ণনায় তিনি লিখেছেন, শ্রী অরবিন্দের মুখে ছিল অল্প অল্প বসন্তের দাগ, মাথার চুল লম্বা আর চাউনি ছিল স্বপ্নমাখা। বেশভূষাও অতি সাধারণ, দেশি মিলে থান কাপড়ের একটা মামুলি মির্জাই, এটি পরে তিনি সারাক্ষণ থাকতেন। কথা বলতেন খুবই কম, সব রকমের কামনা বাসনার বহু ঊর্ধ্বে আর খ্যাতি প্রশস্তির অন্তরালে, যতদূর সম্ভব আত্মসংযমী। জীবনের একমাত্র লক্ষ্য ছিল জ্ঞান পিপাসার নিবৃত্তি। এই বিষয়ে তার মনে প্রথম রেখাপাত ঘটে যেদিন তিনি স্বামী বিবেকানন্দের রচনা পাঠ করেন, আর সেটা আরও গাঢ়ভাবে দানা বাঁধে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রভাবে। এই 2 মহাসাধকের অনুগ্রহে তিনি আধ্যাত্মিকতার প্রথম আলো দেখতে পান। শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে ফিরলেন স্বামী বিবেকানন্দ অধ্যাত্মবাদ আর বেদান্তের জয়গান গেয়ে। মাদ্রাজ শহরে এক বিরাট সভায় ভাষণ দেওয়ার সময় ভারতের শাসননীতি সম্পর্কে তিনি বলেছিলেন, আধ্যাত্মিকতাই সমগ্র জগৎকে একদিন অধিকার করবে। পাশ্চাত্যের লোকেরা ধীরে ধীরে ক্রমশ এখন বুঝতে পারছে যে জাতি হিসেবে বাঁচতে হলে তাদের চাই এই আধ্যাত্মিকতা। ভারতের এই আধ্যাত্মিকতাই শ্রী অরবিন্দকে আকৃষ্ট করেছিল। তার বিশ্বাস ছিল প্রাচীন ঋষিরা যেসব আধ্যাত্মিক অনুভূতির কথা বলে গিয়েছেন সেগুলোর বাস্তব আর চরম উপলব্ধি পৌঁছানো না পর্যন্ত তার নিষ্কৃতি নেই। কিন্তু এই পথে পৌঁছাতে হলে সর্বাগ্যে প্রয়োজন একজন সৎ গুরুর। কিন্তু মনের মতো গুরুর সন্ধান পেলেন না শ্রী অরবিন্দ। অবশ্য অনেক গুণী ব্যক্তির কাছ থেকে তিনি অনেক অমূল্য উপদেশ পেলেন। পরম সাধু স্বামী ব্রহ্মানন্দ তখন থাকতেন নর্মদা তীরে চান্দোদ নামে এক স্থানে তার প্রতিষ্ঠিত গঙ্গা মঠে। একবার তিনি শ্রী অরবিন্দকে দর্শন দেন। 1904 সাল থেকে শ্রী অরবিন্দ নিয়মিত ধ্যান আর প্রাণায়াম করতে থাকেন। এই জন্য তাকে দিনে অনেকটা সময় ব্যয় করতে হতো। তারপর 1907 সালে গোয়ালিয়রে যোগী লেলে মহারাজের সঙ্গে শ্রী অরবিন্দের সাক্ষাৎ হয়। এর কাছ থেকেও তিনি অমূল্য নির্দেশ লাভ করেন এবং এই উপদেশগুলি পালন করে ক্রমে ক্রমে তার মনে এক গভীর অনুভূতি ও আত্ম উপলব্ধি ঘটতে থাকে। আধ্যাত্মিকতাকে সম্বল করে যখন এক বিরাট যুবশক্তি সংগঠনের প্রস্তুতির পথে এগিয়ে নিয়ে চলেছেন যুবনেতা শ্রী অরবিন্দ, তখন যদিও জাতীয় কংগ্রেস তার এই গতানুগতিক নীতিকে দূরে সরাতে পারেনি, কিন্তু তারই মাঝে মাঝে শোনা যাচ্ছিল এক নতুন সুর, যে সুরের অর্থ ছিল নতুন কিছু চাই, কিন্তু আত্ম অনুশাসনের গতানুগতিকতাকে আর সহ্য করতে পারছিল না তরুণের দল, হয়তোবা পুরনোদের মধ্যেও কেউ কেউ। প্রকাশ্যে সড়ক প্রতিবাদের পথে যেন এগিয়ে আসছিল অনেকেই। পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্র নেতা লোকমান্য তিলক ও বাংলার বিপিনচন্দ্র পাল সকলের কণ্ঠেই ধ্বনিত হয়ে উঠেছিল একই সুর। তাদের জ্বলন্ত বক্তৃতায় সেই সুর ভেসে উঠেছিল, যেমন করেই হোক ব্রিটিশ শাসনের অবসান ঘটাতেই হবে। আর সেই সময় সন্ত্রাসবাদের মূল অগ্রণী ছিলেন তারই ছোট ভাই বারীন্দ্র ঘোষ। যখন ভারতের বুকে এই জাগরণের সাড়া জাগল, ঠিক সেই সময় এক বিশ্বব্যাপী রাজনৈতিক বিবর্তন শুরু হয়ে গেছে।
বিপুল শক্তিশালী রাশিয়া জাপানের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম, ইতালীয় রাজনৈতিক পরিবর্তন সবকিছুই ভারতের যুব সম্প্রদায়ের মনে এক নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে। তারা বুঝতে পারছে বহু জীবন মূল্যের বিনিময়ে, বহু লাঞ্ছনা আর দুঃখ কষ্টের মধ্যে অপ্রতিহত গতিতে চললেই বিদেশির হাত থেকে তারা দেশকে মুক্ত করতে পারবে। কংগ্রেসের মধ্যে নরমপন্থী আর চরমপন্থী এই দুই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হলো। এতদিন ছিল কংগ্রেসের নরমপন্থী দলেরই প্রাধান্য, এখন চরমপন্থীরাও ক্রমশ মাথাছাড়া দিয়ে উঠতে লাগলেন। 1904 সালে বোম্বাই অধিবেশনে চরমপন্থীদের কথাই মানতে হলো, আর এই অধিবেশনে যোগ দিয়েছিলেন শ্রী অরবিন্দ ঘোষ নিজেও। তবে তিনি তখনও সক্রিয়ভাবে কোনো নেতৃত্ব গ্রহণ করেননি। বিপ্লবী বাংলা তখন মুখপত্র যুগান্তর প্রতিষ্ঠা করলেন শ্রী অরবিন্দ ঘোষের ছোট ভাই বারীন্দ্র ঘোষ। একের পর এক জ্বালাময়ী প্রবন্ধে অভূতপূর্ব আলোড়ন শুরু হলো সারা ভারত জুড়ে, কিন্তু এই প্রবন্ধগুলোর নাম রচয়িতা কে তা জানতে পারা গেল না। দেশদ্রোহিতার অপরাধে একে একে 5 জনকে গ্রেপ্তার করা হলো, জেল হাজতে পাঠানো হলো তাদের। অরবিন্দ ঘোষ তখন বরোদা কলেজ থেকে লম্বা ছুটি নিয়ে চলে এলেন, শুরু করলেন বাংলার চরমপন্থীদের সংঘবদ্ধ করে গড়ে তুলতে। ইংরেজি সাপ্তাহিক বন্দে মাতরমে নিয়মিত প্রবন্ধ লিখতে শুরু করলেন। এখনও কেউ জানতে পারেনি তার নাম। বন্দে মাতরম কাগজ সাপ্তাহিক থেকে দৈনিকে পরিণত হলো। কাগজের সবকিছুর দায়িত্ব গ্রহণ করতে হলো শ্রী অরবিন্দ ঘোষকে। কিছুদিনের মধ্যে এই কাগজের রূপ গেল পাল্টে। কাগজটি হলো সারা ভারতের জাতীয়বাদী জনতার অতি প্রিয় পত্রিকা। সরকার পক্ষ থেকে সর্বপ্রকার প্রচেষ্টা চলল শ্রী অরবিন্দের বিপক্ষে। রাজদ্রোহিতার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হলো। 2 দফায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো। 1, যুগান্তরে প্রকাশিত প্রবন্ধগুলির জন্য, আর দ্বিতীয়ত সেখান থেকে উদ্ধৃত কয়েকটি প্রবন্ধ বন্দে মাতরম কাগজে প্রকাশের জন্য। কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হলো, কারণ যুগান্তরে প্রকাশিত প্রবন্ধগুলির দায়িত্ব গ্রহণ করলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই বিপ্লবী ডাক্তার ভূপেন দত্ত। তিনি স্বীকার করে নিলেন যে প্রবন্ধগুলি তারই লেখা। শ্রী অরবিন্দের বিপক্ষে দ্বিতীয় দফার কোনো নিশ্চিন্ত প্রমাণ পাওয়া গেল না। প্রথম দফার জন্য শাস্তি গ্রহণ করলেন ডাক্তার ভূপেন দত্ত নিজেই। এরপর থেকে শ্রী অরবিন্দের পক্ষে আর আত্মগোপন করে থাকা সম্ভব হলো না। সকলেই জানল, শুনল কে সেই প্রবন্ধ লেখক, যার প্রেরণায় সারা ভারত আর চঞ্চল হয়ে উঠেছে। কে সেই অসামান্য লেখক, কে সেই আত্মত্যাগী মহাপুরুষ। এর মাঝে অনেক কিছু ঘটেছে। শ্রী অরবিন্দ ঘোষ রাজরোষে পড়েছেন, বহুবার অসুস্থ হয়েছেন। তার মাঝে একটি ঘটনা ঘটল মুজফ্ফরপুরে অতি সামান্য একটি বালক বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে প্রকাশ্য আদালতে তাকে বেত মারার আদেশ দেওয়া হলো। এসব নির্যাতন আর নিপীড়নে জর্জরিত ভারতবাসী ক্ষুব্ধ আক্রোশে ফেটে পড়ল। বড় বড় শহরে বিভীষিকা আর সন্ত্রাস আর অনিশ্চয়তার আবহাওয়া বইতে লাগলো। সন্ত্রাসবাদীরা ঠিক করল যেমন করেই হোক এই অত্যাচারের প্রতিশোধ নিতেই হবে। তারা অত্যন্ত গোপনে ষড়যন্ত্র করল অত্যাচারী মুজফ্ফরপুরের জেলা হাকিম কিংসফোর্ডকে হত্যা করা হবে। 1908 সালের 10ই এপ্রিল বাংলার 2 বিপ্লবী ছুটলেন মুজফ্ফরপুরে। কিংসফোর্ডের গাড়ি ভেবে ভুল করে তারা ছুঁড়লেন বোমা, আর সেই বোমার আঘাতে প্রাণ হারালেন সম্পূর্ণ রাজনীতি থেকে মুক্ত এক ইংরেজ দম্পতি মিস্টার প্রিঙ্গল কেনেডি আর তার স্ত্রী। এই ঘটনার পর পুলিশি অত্যাচারও চরম আকার ধারণ করল। অত্যাচারের পর অত্যাচার আর নির্যাতন চলতে লাগলো। বিদেশি সরকারের অর্থে পুষ্ট গোয়েন্দা দলের সাহায্যে তারা কিছুকালের মধ্যে বোমা তৈরির একটি কারখানা আবিষ্কার করল। কয়েকজনকে সেখানে গ্রেপ্তারও করা হলো। আর এই দলের অন্যতম নেতা ছিলেন শ্রী বারীন্দ্র ঘোষ, অর্থাৎ শ্রী অরবিন্দের ছোট ভাই। শ্রী অরবিন্দ ঘোষও বাদ গেলেন না, যদিও এই দলের সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক ছিল না, তবুও
1908 সালের 5ই মে, ভোর 5টা। তখনও ঘুম ভাঙেনি শ্রী অরবিন্দের। বিছানাতেই তাকে গ্রেপ্তার করা হলো। এখানে বিশেষ উল্লেখযোগ্য যে এই সময় একই বাড়িতে শ্রী অরবিন্দের পত্নী মৃণালিনী দেবী আর তার বোন সরোজিনী একসাথে বাস করছিলেন। হাতকড়া ও দড়ি বাঁধা অবস্থায় শ্রী অরবিন্দকে থানায় হাজির করা হলো। কতখানি নির্মমতা আর কতখানি অশালীন ব্যবহার তার প্রতি করা হয়েছিল সে কথা অরবিন্দ নিজেই তার লেখা কারা কাহিনীতে লিখে গেছেন। অথচ গ্রেপ্তারের সময় কোনো কিছু আপত্তিকর বা সন্দেহ উদ্রেকের কোনো বস্তুই সেখানে পাওয়া যায়নি। শ্রী অরবিন্দ, তার ছোট ভাই বারীন্দ্র ছাড়াও আরও 34 জনকে এই সম্পর্কে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ 1 বছর ধরে মামলার বিচার চলল। মানিকতলা বোমার ঘাঁটি আবিষ্কারে যত না সাড়া পড়েছিল, সেদিন শ্রী অরবিন্দের গ্রেপ্তারে তার সহস্র গুণ আলোড়নের সৃষ্টি হয়েছিল। ভারতের সর্বত্র তীব্র প্রতিবাদ উঠল, এমনকি ব্রিটিশ মহলেও ক্ষীণ প্রতিবাদ ধ্বনি উচ্চারিত হল। কুখ্যাত মানিকতলা বোমা মামলা বা আলিপুর মামলার শুনানি চলতে লাগল সুরক্ষিত জেল সীমানার মধ্যে। রাজনীতির অপরাধের বিচার হিসেবে সম্ভবত এই মামলাটি স্বাধীন ইতিহাসের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা। এত নির্যাতন আর অপমান নীরবে সইতে লাগলেন শ্রী অরবিন্দ। মামলার শুনানির দিনও সম্পূর্ণ নির্লিপ্তভাবে আপন ধ্যানেই মগ্ন থাকতেন। এই সময় মামলা পরিচালনার ভার স্বেচ্ছায় নিয়েছিলেন তখনকার উদয়মান কৌশলী শ্রী চিত্তরঞ্জন দাস। ইনি শেষ পর্যন্ত সর্বত্যাগী দেশবন্ধু নামে খ্যাত হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার সর্বপ্রকার চেষ্টা করেছিলেন শ্রী অরবিন্দকে দোষী সাব্যস্ত করার, কিন্তু তাদের সকল প্রকার চেষ্টা সেদিন ব্যর্থ হয়েছিল। শ্রী অরবিন্দ সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে সগৌরবে মুক্তি লাভ করলেন। 1909 সালে 13ই এপ্রিল জুরিরা এক বাক্যে তাকে নির্দোষ বলে ঘোষণা করলেন। আর ঠিক 3 সপ্তাহ পরে বিচারকের রায় প্রকাশ পেল। বিচারক রায় দিলেন শ্রী অরবিন্দ ঘোষ সম্পূর্ণ নির্দোষী, অতএব বেকসুর খালাস। কিন্তু আর যেসব আসামি ছিলেন তাদের মধ্যে কারো দীর্ঘমেয়াদী কারাবাস আর কারো কারো অল্পদিনে কারাবাস হল। শ্রী অরবিন্দের জীবনে এই কারাবাসের মূল্য কিন্তু অনেক বেশি। কর্মক্লান্ত জীবনে তিনি যে মুহূর্তের বিশ্রাম লাভে সমর্থ হননি। এই নিভৃত একান্ত নির্জন কারাবাসের অন্তরালে আধ্যাত্মিক সাধনার যে সুযোগ লাভ করেছিলেন, তাতে তার আধ্যাত্মিক জীবনের বেশ কয়েকটি অধ্যায় অবলীলাক্রমে অতিক্রম করতে সমর্থ হয়েছিলেন। কারাবাসের এই সময়টিকে তিনি নামকরণ দিয়েছিলেন আশ্রমবাস। নিরবচ্ছিন্ন সাধনার দ্বারা ভগবৎ চেতনা লাভের একটা শুভ মুহূর্ত, দিব্য জ্ঞান, দিব্য চেতনা ও আত্ম উপলব্ধির একটা ক্ষণিক মুহূর্ত। 1909 সালে জুলাই মাস সিস্টার নিবেদিতা সংবাদ পাঠালেন আবার নাকি শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করার ষড়যন্ত্র চলছে। গ্রেপ্তারের পর এবার তার শাস্তি হবে দ্বীপান্তরবাস। শ্রী অরবিন্দ শুনলেনও সে কথা, তবে এসব কথায় তাকে বিচলিত মোটেই দেখালো না। কারণ তিনি জানতেন আমলাতন্ত্রের জালে তাকে কোনোভাবেই আটকানো যাবে না, মুক্ত থাকবেন তিনি চিরকাল। তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখলেন, যাকে বলা হয় রাজনৈতিক উইল বা চরমপত্র। তাতে তিনি বললেন, মহৎ আন্দোলন মাত্রই ভগবান প্রেরিত নেতার অপেক্ষায় থাকে। তিনি ভগবত নির্দেশেই চলবেন, আর সেই নেতা এসে পড়লেই তিনি আন্দোলনের সার্থকতার দিকে অগ্রসর হবে বলে তিনি ভবিষ্যতের আশাস্বরূপ। তাই দেশবাসীর উদ্দেশ্যে তিনি লিখলেন একটি খোলা চিঠি, যাকে বলা হয় রাজনৈতিক উইল। আর দেখা গেল সেই চিঠিতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে শ্রী অরবিন্দ এই রাজনৈতিক আন্দোলন থেকে সরে আসতে চাইছেন। পরমাত্মার নির্দেশে একদিন শ্রী অরবিন্দ ব্রিটিশ কলকাতা ছেড়ে ফরাসি চন্দননগরে চলে গেলেন। সেখানে তিনি অতি নিরালায় 1.5 মাস ধরে যোগ সাধনায় লিপ্ত রইলেন। তারপর কি এক কারণে সেখানেও অসুবিধা বুঝে
1910 সালের 4 এপ্রিল ডুপ্লে জাহাজে করে পন্ডিচেরি চলে গেলেন। ব্রিটিশ সরকারের সঙ্গে অনেকেই সেদিন রটাতে থাকলো যে গ্রেপ্তারি এড়ানোর জন্য প্রাণের ভয় তিনি পালিয়ে গেছেন। শ্রী অরবিন্দ শুনলেন সে কথা। তিনি জবাব দিলেন মাদ্রাজ টাইমস পত্রিকার মারফত, যোগ সাধনার উদ্দেশ্যেই তার এই যাত্রা, গ্রেপ্তারি এড়াবার জন্য নয়। যদি তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বের হয়ে থাকে তবে তা পন্ডিচেরি পৌঁছানোর আগে নয়, অনেক পরে। খোলা চিঠি প্রকাশের জন্য সত্যিই তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মাদ্রাজ টাইমসের মুদ্রাকরের বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছিল, এমনকি নিম্ন আদালতে শাস্তিও হয়েছিল, কিন্তু হাইকোর্টের অ্যাপিলে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর পন্ডিচেরির জীবন। বিপ্লবী অরবিন্দ ঘোষ এবার হয়ে উঠবেন ঋষি অরবিন্দ ঘোষ। পরের পর্বে আমরা সেই কথাই শুনব। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আপনাদের এই পর্বগুলি শুনতে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসবো আবার নতুন একটি পর্ব নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।